অবরুদ্ধ নিষেধ পর্ব ৪৫ লেখিকা তেজস্মিতা মর্তজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম। তো চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক। জয় ড্রয়ার থেকে কিউব বের করে নিয়ে মেলাতে মেলাতে বলল, ড্রাগ দিয়ে কি করে মানুষ? আপনাকে কখনো নিতে দেখিনি। তুমি আমায় চোদন খাইতেও দেখো নাই ঘরবালি। তোমারে ঘরে আনার পর প্যাদানি দিয়ে ফেলে রাখলে দেখতে পেতে। কিউব মেলাতে খুব মনোযোগী সে। মেরে যখন ছাল ছাড়িয়ে ছেড়ে দিত আমায়, তখন কি করতে বলো? হাসপাতালে পড়ে থাকবো, কোন আমলে সেই ব্যথা কমবে সেই আশায় বসে থাকবো? অত ধৈর্য কোনো কালেই নাই আমার। ওভারডোজ ড্রাগ পুশ করে বসে থাকি। দের সেন্সিবিলিটির ওপর সারেটিভ কাজ করা শুরু করলে ব্যথা অনুভূত হয় না ঠিকঠাক। অনুভূতি না আসবে, রিফ্লেকশন লেস হয়ে যায় শরীর। এরপর আল্লাহর রাস্তায় অনির্দিষ্টকালের জন্য ঘুম বা সাবকনসেশন। জেগে থাকলেও দুনিয়ার খেয়াল নাই। ড্রেসিং করাও আমার পক্ষে সম্ভব না সেন্সিটিভ অবস্থায়। বিরক্ত লাগে শরীরে ব্যথা লাগলে। রাগ হয়। একে তো থকথকে কষানি ঝরা ঘা, তার উপর যদি ছুরি কাঁচি ওষুধ তুলো মেরে খোঁচায়, তখন কড়া ড্রাগ ছাড়া উপায় নাই। অন্তু কপাল চেপে ধরে আস্তে করে বলে, চাল লোক। স্পষ্ট জিজ্ঞেস করে, আপনি অ্যাডিক্টেড হয়ে যাননি? তখন কিছুদিন করে রিহ্যাবে থাকি। আনমনে বলল। সে খুবই মনোযোগ সহকারে কিউব মেলাচ্ছে। অন্তু চোখ বুজে আঙুল দিয়ে কপাল চেপে ধরল। কতবার মার খেয়েছেন জীবনে? জয়বার তাকালো চোখ তুলে। চোখে মুখে রসিক ভাব ফুটিয়ে তুলে বলে, মেলাবার। কেন? অকাম করছি, চোদন খাইছি। সোজা হিসাব। তুমি তো বললে অকারণে কেউ কাউকে মারে না। ভুল বলিনি। আপনি অকাম করেছেন কেন? আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? আমার কোনো যুক্তি নেই। তুমি যদি আমার এক কাজের সাথে আরেক কাজ রিলেট করতে যাও, প্যাচ ওখানেই লাগবে। আমার যখন যা মন চায় তাই করি। সেই ক্ষমতাটুকু হাতে রাখি। মন আর মেজাজ মুহূর্তে মুহূর্তে ব্যতিক্রম কিছু করতে চায়, আমি তাই করি। তো আমার কাছে যুক্তি খোঁজা আর টাকলার কাছে চিরুনি খোঁজা এক হলো না? অন্তু চুপ রইল। সে আজকাল নিজেকেই বোঝে না। জয়কে বোঝার প্রশ্নও ওঠে না। নিজের মানসিকতার এমন কঠোর পরিবর্তন ওকে প্রতিক্ষণে অবাক করে। জয় কিউব এলোমেলো করে ফের মেলাতে মেলাতে বলল, মেরে ফেলনি কেন আমায়? অন্তু বেশ কিছুক্ষণ নির্লিপ্ত থেকে অল্প হাসল। মৃত্যু যদি শাস্তি হিসেবে দিতে চাওয়া যায়, তাহলে শর্ত কি বলুন? সামনের জনের চোখে মৃত্যুর ভয় থাকতে হবে। ঠিক বলিনি? জয় চোখ তুলে তাকায়। অন্তু বলল, সেটা আপনার নেই। আমি নিজেকে দিয়ে বুঝি, আমাকে মৃত্যু দেওয়া এক প্রকার মূল্যবান উপহারের সমান আজ। সেটা কেউ দিলে সেটা কি আমার জন্য শাস্তি হবে? আপনার চোখে মৃত্যুর ভয় নেই, শরীরে আপনার ব্যথা নেই জয় আমির। জয় শব্দ করে হেসে ফেলল। তো ছেড়ে দেবে আমায়? অন্তু মুচকি হেসে মাথা নামায়। ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। অল্প চোখ তুলে ফিসফিস করে বলে, আঘাত ভুলতে আছে, তবু আঘাতকারীকে নয়। শরীর ও মন ক্ষত রাখে না, ভরাট করে নেয় কোষের বিভাজনে। তাই বলে দাগ মিলিয়ে যায় না। বোকামি হোক অথবা অন্যায় সহ্য করতে না পারার ব্যর্থতায়। হারানো তো আর কম হারায়নি। তার একটা দায় তো আছে আপনাদের, নাকি? ভুলবে না আমায়, তাই বলছো তো? আসামিকে ভোলা উচিত নয় জয় আমির। জয় গা দুলিয়ে আলতো হাসে। এক দৃষ্টে চেয়ে থেকে বলে, স্বামী নই না? আসামি হিসেবে খারাপ তো নন, এই ঢের। জয় আবার শুয়ে পড়ল অন্তুর কোলে। কোমরটা আলতো করে জড়িয়ে ধরে পেটের দিকে মুখ লুকানোর মতো মুখ গুজে জায়গা খোঁজে। অন্তু মাড়ির দাঁত আটকে চোখ বুজে শ্বাস ফেলে। খানিকক্ষণের জন্য যখন বোতল নিয়ে বাইরে গেছিল, ছাদে যায়নি। সেই স্টোর রুমের ওপারের দরজার ওপার গেছিল। অন্তু টের পায়, আজকাল খুব যেতে দেখা যায় সেখানে। দিনে কয়েকবার, বারবার। বাড়িতেও থাকছে না ঠিক মতো। বিক্ষিপ্ত ঘুড়ির মতো বাতাসের সাথে পাল্লা দিয়ে ফন ফন করে ঘুরছে। উদ্দেশ্য অজানা, কিছু খুঁজে বেড়াচ্ছে যেন, কিছু করছে। হুমায়ুন পাটারি মরার পর থেকে দুই ভাইয়ের গতিবিধি অস্বাভাবিক। রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে, চোখে মুখে এক প্রকার তাড়া, খুঁজে ফেরার ব্যর্থতা। একবার সকাল সকাল পুলিশ এলো পাটোয়ারি বাড়িতে। হামজা ওয়ার্কশপে ছিল। পুলিশদের সাথে নিয়ে দোতলায় এলো। জয় সকালে উঠে কোথায় বেরিয়েছিল। সে এলো খানিক পর। সদর দরজায় ঢুকে পুলিশ দেখে চওড়া হাসল। ইন্সপেক্টর রশিদের দিকে চেয়ে কপালে হাত তুলে সালাম ঠুকে বলল, কি অবস্থা স্যার? ঠিকঠাক? তোমার খবর ভালো? মাথার উপর হাত তুলে আড়মোড়া ভাঙল। আমি অলওয়েজ বিন্দাস থাকি। এখন কেমন আছো? বরাবরের মতো, ফার্স্ট ক্লাস। থানার আলমারিগুলোর তাক যদি সব তোমার ফাইলেই ভরা থাকে, চলবে তাতে? চলতেছে তো। সাবানের ফ্যানের ওপর পা পিছলে যেমন ছোঁত করে চলে যায় না, ওই রকম চলে যাচ্ছে। তারপর যে ধপাস করে পড়ে যেতে হয় সেটা ভুলে যাচ্ছ। বি পজিটিভ স্যার।
নিজেকে সামলানোর দক্ষতা থাকলে পড়তে পড়তে না পড়ে সোজা খাড়া হওয়াটা বিশেষ কোনো আশ্চর্য ব্যাপার না। পুলিশ মাথা নাড়ল। আর পারবে না। পিছলাতে পিছলাতে দেয়ালের দিকে যাচ্ছ। পিঠ ঠেকে যাবে এবার। দেয়ালটা কোন ব্র্যান্ডের সিমেন্টে তৈরি স্যার? মজবুত খুব? না, মানে ২ নম্বর সিমেন্টের তৈরি হলে বেশি জোরে যদি ধাক্কা খাই, দেখা গেল দেয়াল ধসে পড়ল। আমার পিঠটির ২-৪ খণ্ড হয়ে যাবে, সেটা পরের হিসেব। তবে দেয়াল পেরিয়ে যেতে পারবো। জয়ের রসিকতা অবিরাম চলতে থাকলো। জয় ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে স্পিড হাই করে এসে গা এলিয়ে সোফায় বসলো। পুলিশ বলল, কি কি করে বেড়াচ্ছ আজকাল? গলায় একটা খাঁকারি মারেন। কিছু আটকে আছে। জোরে করে কাশি দেন একটা। সব অভিযোগ বাদ দিয়ে যেটা মুখ্য হয়ে দাঁড়িয়েছে, তোমার স্ত্রীকে তুমি জোরপূর্বক তুলে এনেছো। মানহানি সহ বিভিন্ন নির্যাতন এবং মতের বিরুদ্ধে বিয়ে করেছো, পরিবারকে জিম্মি করে। যা সালা, সাংঘাতিক কেসে ফেসে গেছি তো এবার। তবুও কিছু নারীবাদী বিট্টিশালী গলা ফাটাবে। আমাদের অধিকার দাও, আমরা নারী, আমরা বাল ছিঁড়তে পারি। মুখ চেপে ধরল নিজের। ক্ষমা স্যার, ক্ষমা। কী সব ভালো কথা যে খারাপ সময়ে বেরিয়ে যায় মুখ দিয়ে। অভিযোগ কি সত্যি? জয় বুকে হাত দিয়ে শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে বলল, অভিযোগ করেছেন আমার স্বর্গীয় শালা, সরি, সম্বন্ধী বাবু। যেহেতু সে স্বর্গীয়, তাই তাকে জিজ্ঞাসাবাদ করার চান্স নেই। কবর থেকে কেউ ইন্টারভিউ দেয়নি কোনোদিন। তার বোনকে ডাকুন। আমি কি বলবো? আমি বললে নিজেকে ডিফেন্সই তো করবো, নাকি নিজের সম্মানের হরিলোট বিলাবো? জয় গলা হাঁকালো। অন্তু এসে দাঁড়ালো কিছু সময় পর। জয় বলল, বেআই বাড়ির লোকজন এসেছে, কিছু প্রশ্ন করবে তোমায়। সসম্মানে জবাব দাও গিন্নি। অন্তু বসলো না, দাঁড়িয়ে রইল চুপচাপ। জয় তরুকে ডাকে। তরু এসে দাঁড়ায় আস্তে করে। জয় আদেশ করল, আমার জন্য ফুল 1 প্লেট ভাত আনতো। মাছ টাছ দিস না কেমন? মাছ আমার অত্যাধিক পছন্দের, এর জন্য খাই না। ফ্রিজে রান্না করা মাংস থাকলে তা গরম করে আন। পুলিশদের দিকে তাকিয়ে বলল, খেয়ে নেই কেমন? আপনারা কথা বলেন। জেলের পচা রুটি খেলে ডায়রিয়া হয় আমার। বাড়ির ভাত ভালো করে গিলে যাই, তাও 2-1 দিন পেট ঠান্ডা থাকবে অন্তত। তারপরের দিনগুলো বরফ লাগাবো। সেন্টার টেবিলের ওপর পুরো ভুরিভোজ নিয়ে বসে গোগ্রাসে গিলতে থাকলো জয়। আশপাশের পুলিশের দল ঘিরে আছে। অন্ধুকে প্রশ্ন টশ্ন করছে। জয় দুনিয়াদারি ভুলে খেয়ে যায়। বিশাল হাতের তালুতে এক একটা লোকমা বড় বড় করে মুখে দেওয়া তার স্বভাব। ছোট্ট লোকমায় খাবার খেতে পারে না। খাওয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু তার বোধে নেই যেন। সে খাচ্ছে, পানি নিচ্ছে মুখে। তরুকে ডেকে শালা দানাচ্ছে। লবণ কম হয়েছে বলে ঝাড়ি মারছে। খাওয়ার হিড়িক বাঁধল তার। বাড়ির লোক এবং পুরাতন অফিসারেরা অবাক হলো না ওর এমন আচরণে। কিন্তু নতুন যারা এসেছিল, তারা হতবাক চোখে দেখে গেল জয়ের অদ্ভুত নির্লিপ্ততা। যার চোখে পুলিশের ডর নেই, জেলে যাওয়ার উদ্বেগ নেই, বরং সে পুলিশ বসিয়ে রেখে খাচ্ছে। অন্তুকে জিজ্ঞেস করা হলো, আপনাকে রোজ টিজ করতো জয় আমির, কথাটা সত্যি? জয় খুব আশাবাদী অন্তুর তেজদীপ্ত কণ্ঠে হ্যাঁ শোনার জন্য। এরপর তাকে 2-1 দিন হাজতেও কাটাতে হবে ভেবে কষ্ট লাগছিল। হাজতে গেলে তার কবুতর কে দেখবে, মদ পাওয়া যাবে না ওখানে, অন্তুর সাথে ঝামেলা করা হবে না। সবচেয়ে বেশি কষ্ট লাগছিল, যে বউকে সে খাওয়া পড়া দিয়ে পুষছে, সে তার সাথে বেইমানি করবে, তাকে পুলিশে ধরিয়ে দেবে। কষ্টে পেট ফেটে হাসি আসছিল, হাসল না। পুলিশরা পাছে পুরোটাই পাগল ভাববে। অল্প স্বল্প ভাবলে চলে, পুরোটা পাগল প্রমাণিত হওয়া ঠিক না। কিন্তু খাওয়া রেখে তড়াক করে চোখ তুলে তাকালো যখন অন্তু বলল, না। একে একে সকল অভিযোগ নাকচ করল অন্তু। জয় এঁটো হাত প্লেটে ডুবিয়ে হতভম্ব হয়ে চেয়ে থাকে অন্তুর দৃঢ় আত্মবিশ্বাসী মুখের দিকে। তার মনে হলো সে হ্যালুসিনেট করছে, অথচ সত্যিই অন্তু সবগুলো অভিযোগ অস্বীকার করল। জয় গভীর চোখে তাকিয়ে থাকে শুধু, চুপচাপ। পুলিশেরা অবাক হয়ে কর্কশ্বরে জিজ্ঞেস করলো, তাহলে আপনার ভাই এমন একটা অভিযোগ ডায়েরি করলেন কেন? অন্তু পেশাগত মিথ্যাবাদীর মতো স্পষ্ট স্বরে জানায়, বাড়ির কেউ সম্মত ছিল না বিয়েতে। ওদের পছন্দ ছিল না জয় আমিরকে। ওরা এই বিয়ে মেনে নেয়নি। আমাকে অনেকবার ফিরিয়ে নিতে চেয়েছে, আমি চাইনি। এক্ষেত্রে তাদের ধারণা হলো জয় আমির হয়তো প্রেসার ক্রিয়েট করে আমায় ধরে রেখেছে। এমন কিছুই নয়। আমি সদিচ্ছায় এবং সজ্ঞানে সংসার করছি। ওরা শুধুই মাত্র আমার বাড়ির লোকের আক্রোশ ছিল। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল রশিদ, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? সত্যি লুকোচ্ছেন? আপনার তাই মনে হচ্ছে? রশিদ উপহাসের হাসি হেসে মনে করিয়ে দিল, এ ঘটনার দিন দুয়েক পর আপনার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি আমরা। সড়ক দুর্ঘটনার ঘটনা এই প্রথম শুনেছেন? সড়ক দুর্ঘটনা? খুন মনে হচ্ছে। আমি কিছু বলিনি, আপনিই বলছেন ম্যাডাম। আপনি যা ইঙ্গিত করছেন আমি সেটাই কেবল স্পষ্ট করে দিলাম অফিসার। আর কিছু বলার থাকে না। অগত্যা আপাতত চলে গেল তারা। জয় হামজা তখনও হিসেব মেলাতে ব্যস্ত।
তরু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রিমি রান্নাঘরে কাজবাজ করছে। জয় অবশিষ্ট খাবারে পানি ঢেলে হাত ধুয়ে উঠে পড়ে। তার অস্থির লাগছে। মেজাজ বিক্ষিপ্ত হয়ে উঠেছে অকারণেই অথবা অজ্ঞাত কারণে। অন্তুর দিকে বারবার তাকায়, অস্থির চঞ্চল চোখে তাকায়। মেয়েটার দৃষ্টি জানলার বাইরে। কোত্থেকে যেন একটা লাল রঙা শাড়ি কিনে আনলো জয়। লাল তার প্রিয় রং। আর কোনো রং প্রিয়র তালিকায় নেই। রক্তের রং লাল। জীবনের প্রথমবার রক্তের রং দেখার পরেই রংটাকে জয়ের ভালো লেগেছিল, অতিরিক্ত ভালো। এরপর কোনো রঙকে ভালো লাগেনি আর। অন্তুকে বলল, ঘরবালি, এটা পরবেন আজ গোসল করে। শালার বিয়েই তো করলাম আমি, বাসর বউ ফেলে গেলাম হাসপাতালে। তেল তেলে কপাল। শাড়ি পরা অবস্থায় দেখেই নাই তোমায়। ওই বাড়ি থেকে বের হবার সময় একবারই দেখেছিলাম, তাও ভালো মতো না। আজ পরো, একটা ছবি তুলব না দুজন, ঠিক আছে? নেই। ঠিক নেই? না। পরবে না? হুম। কেন? ইচ্ছে করছে না? পরবেই না? পরবই না। হাসে জয়। খানিকক্ষণ কেমন করে যেন চুপচাপ তাকিয়ে থাকে অন্তুর উদাস মুখখানির দিকে। অন্তু জয়ের দিকে না তাকিয়েই বলে, এভাবে তাকিয়ে থাকবেন না, অস্থির লাগে। জয় আস্তে করে বলে, আমারও। বেরিয়ে যায় ঘর থেকে। বসন্তের রোদে ছাদে কবুতরের ঘরের সামনে বসে শাড়িতে খানিক মদ ঢেলে দেয়াশলাই জ্বালায়। কাপড়ের লাল রংটা পুড়ে যখন ছাই হয়ে কালো হয়ে আসছিল, রাগ লাগে জয়ের। পছন্দের রংটা বদলে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। রক্ত আর অন্ধকার তো প্রায় একই, দুটোই বিনাশী। তবুও আজ দুটোকে এক করতে পারে না জয়। অন্ধকারকে তার অপছন্দ না, তবু আজ আগুনের ওপর রাগ হচ্ছিল খুব, অথচ নেভালো না। আগুন আর পাপের মধ্যে তফাৎ নেই। এক প্রান্তে ধরে গেলে পুরোটাকেই পোড়া অথবা গোটা মানুষকেই পাপই সম্বোধন করা হয়। ফেরার পথ জ্বলতে দেয় শাড়িটা। ভাবে, আচ্ছা, ছাই হয়ে যাওয়া ওই কালো রঙকে কি আর লালে ফেরানোর উপায় নেই? উত্তর আসে, না। সময়ের মতোই তো ছাই আর পাপ। খড়ি পুড়ে ছাই হয়, তার স্তূপ থেকে পুনরায় খড়ির জন্ম হয় না। পাপের স্তূপ থেকে পুণ্যের জন্ম হয় না। রংহীনতা থেকে রঙের জন্ম হয় না। চলে যাওয়া কিছুই ফেরে না। যা ফেরে তা গেছিল না। গা ঘামলে সহ্য করতে পারে না জয়। আজ শার্টটা ভিজে উঠল। তবু জ্বলন্ত আগুনের খুব কাছে তপ্ত সূর্যকিরণের নিচে বসে রইল। কবুতরগুলো গা ঘেঁষছে। আজ তাদের মালিক আদর করছে না, কথাও বলছে না। তারাও হতাশ হয়ে ফিরে ফিরে যাচ্ছিল। ডাইনিং টেবিলের উপর আঙুল বাজাতে বাজাতে গান ধরে জয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার কত যে খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি, বারে বারে সে কি চায়। স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঠেলে সরে যায়। ধরনীর বুকে পাশাপাশি কভু কেউ বুঝি কারণ। মাথা দুলিয়ে গলা ছেড়ে গান গাইছিল। হামজা আসবে, এই সন্ধ্যা মাথায় নিয়ে 4টে গপাগপ খাবে দুজন, এরপর বেরোবে। হামজা সে জিজ্ঞেস করে, তোকে আবার স্বার্থের টানে দূরে কে ঠেললো? হের বাল, সবসময় জরুরি না গানের সাথে জীবনের কাহিনী মিলবে। মন চাইতেছে গাইলাম, গানটা প্রিয় আমার। তুমি চান করতে যাবা? তুই করবি না? তোমার মতো খাইস্টা তো না আমি। সবসময় পরিষ্কার থাকি, ডেটল সাবান মাখি, 99 ভাগ জীবাণুমুক্ত থাকি। হামজা গোসলে যায়, জীবনে তোয়ালে নেয় না। সেটা রিমিকে দিয়ে আসতে হয়। রিমি একটা নতুন পাঞ্জাবি ও পাজামা ইস্ত্রি করে বিছানায় রাখলো। চিরুনি, পারফিউম, মুজিব কোট ইত্যাদি রেখে বেরিয়ে যাচ্ছিল। হামজা ধরল, আমাকে এড়িয়ে চলতে ভালো লাগে? কিছু লাগবে আপনার? গম্ভীর হামজা কড়া স্বরে জোরালো করে বলল, তোমাকে লাগবে। আছি তো। রিমিকে ঘুরিয়ে নেয় হামজা নিজের দিকে, মুখটা উঁচু করে ধরে। রিমির চেহারায় বদল এসেছে। সেই চাঞ্চল্য আর নেই। সেই চাঞ্চল্য আর নেই। পুরোদস্তুর পুরনো গিন্নির মতো রূপ, যেখানে শুধু কর্তব্য পালনের তাগিদ, মনের চাহিদার অভাব। হামজা বলল, আমার দিকে তাকাও। আর্মিনের রোগ লেগেছে, হ্যাঁ? তোমার, তরুর, ওর মতো বিদ্রোহী হয়ে গেছে সকলে। খুব তাড়াতাড়ি কাবু করে ফেলেছে সে তোমাদের। খারাপ তো কিছু করেনি। একসময় আমিও বিমুখ ছিলাম ওর থেকে। চট করে একদিন বুঝলাম গোটা বাড়ি ভয় পায় ওকে, ওর তেজ এবং নির্ভীক চোখকে। আমি আকাশ থেকে পড়েছিলাম যখন টের পেলাম আপনিও চিন্তিত ওকে নিয়ে। কিছু তো আছে, নেই? সত্যকে বলে দেবার এবং অন্যায়কে অন্যায় বলার মতো মাত্রার চেয়ে বেশি দুঃসাহস আছে ওর। হারাতে ভয় নেই, কিছু তো ক্রেডিট পাওয়া উচিত। হারলে লোকে দমে যায়, ও প্রতিবার দ্বিগুণ ঝলসে ওঠে। তাতে ক্ষতিটা কার?
নিঃশব্দে হাসে হামজা। চোখ দুটো জড়িয়ে যায়। নাকের দুপাশে ভাঁজ পড়ে। কাঁধটা দুলে ওঠে। রিমি চোখ ফেরায়। অথচ আপনারা শঙ্কিত ওকে নিয়ে। আমি তো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা মেয়ে। তবুও আপনার কাছে তবুও আপনার কাছে কাবু হয়ে পড়েছি দিনের পর দিন। প্রতিসেবা করে চলেছি। একটা সাধারণ মেয়ে বাড়িতে ঢুকতেই গোটা নকশা বদলে ফেলেছে। আপনার জয়ের ভিত নড়িয়ে রেখে দিয়েছে। ভুল মানুষের আঁচড় লাগিও না গায়ে। ওর কাছে কিছুই নেই। নিঃস্ব ও। শুধু শুধু আমাদের কাজে বাগড়া দিতে আসছে। আচ্ছা রিমি, তোমার কি নিজেকে আমার বাধ্য মনে হয়? রিমি বিভ্রান্ত হয়ে তাকায়। হামজা বলে, আজ থেকে আমার কোনো কাজ করতে হবে না তোমাকে। রাগ করে বলছি না কথাটা। তবে আজ তুমি আমার কোথাও একটা আঘাত করে বসলে। ভাবতাম শুধু একটু অভিমানে জড়িয়েছ। নয়তো তুমিও খুব একটা পবিত্র পরিবারের নও। তোমার সব স্বাভাবিক লাগার কথা। কিন্তু এখন মনে হচ্ছে গোটা রং বদলে গেছে তোমার। তোমার ধারণা তোমার সই রিমি। রিমি অপ্রস্তুত হয়ে যায়। হামজা শান্ত মানুষ। ফায়সা কথা বলে না। যা বলে তার একটাও অহেতুক না। হামজা বলল, নন দ্য লেস লেট মি রিমাইন্ড ইউ ওয়ান থিং। ওর সাথে যা হয়েছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ও তুমি নও। আর না আমি জয়। ওদের সম্পর্কটাই একটা যুদ্ধ বিগ্রহের ওপর স্থাপিত। আমার তোমার তা ছিল না। কিন্তু তুমি ছোট্ট একটা বিষয় থেকে অনেকগুলো দিন দূরত্ব বাড়িয়েছ। এত চাপা হতে নেই। ছোট মানুষ তুমি। রিমি তাকিয়ে থাকে। হামজার মুখটা অতিরিক্ত গম্ভীর হয়ে উঠেছে। রিমি মুখ ফিরিয়ে নেয়। তবু তীব্র অভিযোগ আর অভিমান তাকে কথা বলতে দেয় না। হামজা জিজ্ঞেস করে, কিছু বলবে? কি বলার আছে? কি বলবো আমি? কেঁপে ওঠে কণ্ঠটা। এইসব সময় রিমির কখনোই বিশ্বাস হয় না এই লোকটাকে তাকে ভালোবাসে না। কোনো দিন মারেনি। কড়া কথা বলেনি। চোখে সবসময় গভীর এক অনুভূতি। রিমি বোকা বনে যায় এই লোকের সামনে বরাবর। সেই ছোট্ট রিমিকে কত ভালোবেসে ওর বাবার কাছ থেকে চেয়ে এনেছিল। বাপ ভাইয়ের স্বার্থ ছিল হামজার সাথে বিয়ে দেওয়ার। হামজা ছিল নিঃস্বার্থ। হামজা চট করে আলতো হাসে। কাছে আসে রিমির। দুই চোয়ালে হাত রেখে দাড়িগোপের মুখটা এগিয়ে নিয়ে শব্দ করে রিমির ঠোঁটের কিনারায় চুমু খায় একটা। রিমির চোখ বুঝতেই একটা ফোঁটা তপ্ত জল গাল বেয়ে যায়। ভেজা ঢোক গেলে একটা। আচমকা হামজা ফিসফিস করে বলে, তুমি জানো আমি কোনো পাটোয়ারি বাড়ির ছেলেটেলে কেউ নই। রিমি বিদ্যুতের শক খাওয়ার মতো ছ্যাদ করে দুপা সরে যায়। হামজা হাসে। শব্দ হয় না। পাজামা পাঞ্জাবি পরে চুল ঠিক করে পারফিউম লাগায়। কোট গায়ে জড়াতে রিমির দিকে তাকালে রিমি আস্তে করে বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? ঢাকা মোহাম্মদপুর বস্তির কোনো এক কুটুরিতে অত্যন্ত অবহেলায় জন্ম নেওয়া একটা ছোট লোক। নোংরা, নিঃস্ব প্রাণ আমি। ভ্রু নাচায়। কি, এবার একেবারে তালাক? এত জোরে শব্দ করে কখনো হাসেনি হামজা। গাটা ঝাঁকুনি দিয়ে ওঠে রিমির। কথা বেরোয় না। হামজা বলে, আমার মা বলে যাকে জানো শাহানা পাটোয়ারি, সে সন্তান জন্মদানে জন্মগত অক্ষম নারী। নারীত্ব ছিল না তার মাঝে। ছোটবেলা থেকে হুমায়ুন পাটোয়ারিকে এথালায় ওথালায় মুখ দিতে দেখেছি। তাকে বাধা দিইনি। কারণ সে আমার বাপ না, বরং আমিই তার বাপ হয়ে উঠেছিলাম। কৃতজ্ঞতা অথবা বাপের ধর্ম যাই বলো, খানিক প্রশ্রয় দিতে হয়। দিয়েছি তাকে। বাপ হিসেবে ছেলেকে যা দিতে হয় আমি তাকে সব দিয়েছি। আমাকে শাহনামা নিয়ে এসেছিল এখানে। আমি তখন 2 বছরের বাচ্চা। রাজধানীর রাস্তার ধারে ময়লায় গড়াগড়ি খেতাম। পাটোয়ারি বাড়ির সবাই বড়লোক হলেও হুমায়ুন পাটোয়ারি চিরকালের চরিত্রহীন আর কামলা। কোনোদিন কাজকাম করেনি। এখানে এসেও সেই অভাবেই মানুষ আমি। যতদিন না অন্যায়ের পথে গেছি যতদিন না অন্যায়ের পথে গেছি। আমাকে স্কুলে পড়িয়েছিল জয়ের মা, হুমায়রা ফুফু। কতদিন? শ্বশুরবাড়ি থেকে কতদিন চালাবে আমাদের সংসার আমাকে? আমার যখন বয়স 14, সে সময় তারও। রিমি স্তব্ধ হয়ে যায় যে থেকে। হামজা হাসে। আমার তখন ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। ফুফু নেই আর। বাড়িতে চাউল কেনার টাকা নেই। আমার স্কুলের ফি দেবে কোত্থেকে? পাটুরি বংশের কেউ কাউকে দেখে না। নিজেদের অর্জন নিজেদের করে নিতে হয়। আমিও একসময় ক্ষমতা অর্জন করে সবগুলোকে উপড়ে ফেলেছি। এখন দেখবে যেদিকে তাকাবে সব আমার নামে। গোটা পাটোয়ারি নামটা আমার, হামজার। আমার আসল নাম জানি না আমি। দরকার নেই। শুধু আরও ক্ষমতা চাই। আরও। তাছাড়া আমি আজ আমি হতাম না। আমি হতাম না রিমি। তখন দেশে 90-এর গণ অভ্যুত্থান চলছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের দেশ তোলপাড়। আমাকে বলা হলো পড়ালেখা ছেড়ে দিতে। তা সম্ভব ছিল না। আমি ছোট লোকের ছেলে হলেও আমি ছোট লোক হয়ে জন্মাইনি। আমার জন্ম হয়েছে ক্ষমতা কামাতে। এই সমাজে নিজের বিশিষ্ট নামের ঝংকার তুলতে। ছোট লোক হয়ে মরার কথা তো ভাবতেও পারিনি কোনোদিন। আমি চলে গেলাম পার্টিতে। মেট্রিক পরীক্ষার প্রবেশপত্রের টাকাটা নিজের ভালো মানুষে বিক্রি করে বাপের টাকায় জোগাড় করা ছেলেটা
এত বড় ব্যবসা, এত বড় বাড়ি আর এত নাম কি করে কামিয়েছে, সেসব তোমাদের না জানলেও চলবে। কল্পনা করে নিও। শুধু জেনে রেখো, তুমি, তোমার পরিবার আমায় পাল দিয়েও নাড়ত না, যদি না সেই সব পেরিয়ে, সব ডিঙিয়ে আমি নিজেকে এই অবস্থানে দাঁড় করাতাম। হামজা থামে, খানিক দম নেয়, এরপর বলে, বহুত কিছু পাড়ি দিয়েছে আমি আর জয়। তোমার মতো লাখখানেক রিমি আর আর্মিনের মতো হাজারখানেক আর্মিন জয় হামজার পথ উঠতে পারে না, আর না ভাঙন ধরাতে। এ পথ একদিনের না। যখন তোমাদের জন্ম হয়নি, অথবা খালি গায়ে পুতুল খেলতে তোমরা, তখনকার ধরা হাত। না ছাড়বে, হয় মরবে। কেমন অপ্রকৃতিস্থর মতো হাসে হামজা গা তুলিয়ে। অনেক ক্ষমতা কামানোর আছে, অনেক, 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 যার অন্ত নেই, থাকবে না কোনো সীমা। এই অবধি পৌঁছাতে যে পথ পাড়ি দিয়েছি, সামনের পথে আরো রক্ত, আরো চিৎকার, আরো হাহাকার আছে। সেসবে থামলে আজ আমি মানুষের প্রতিনিধি হতাম না। আজ কত মানুষ আমার কাছে এসে ধর না ধরে একটু সাহায্যের আশায়। আমার গর্ভধারিণীও হয়তো এই লোকগুলোর মতো হাত পাতাওয়ালার কাতারেও ছিল। অথচ আমি আজ তাদের হাতে সাহায্য তুলে দেওয়া মানুষটা। আমি সেদিন অন্যায় দেখে থেমে গেলে হতো, আর না, আজ থামলে হবে। তুমি বিরোধিতা করো, আরমিন করুক, জয় আর আমার পথ একটা। সেখানে গিয়ে অর্জন দুটো দুজনের। দুজনেই অতৃপ্ত হয়তো চিরকাল, তবু তৃপ্ততা। আমার থামার নয়, আমার ক্ষমতা লাগবে, আরও উঠতে হবে। সিঁড়ি পড়ে আছে, অনেক সিঁড়ি, ওপরে ওঠার সিঁড়ি। ক্লান্তিতে জড়িয়ে আসা পা দুটো ঝাড়া মেরে উঠে যেতে হবে। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? হামজা জয়কে ডাকতে ডাকতে বেরিয়ে যায়। ও জয়! শুয়োর! বেরোবি নাকি আসবো আমি? দেরি হচ্ছে, জলদি আয়! এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের ৪৫তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাকেই বলছি, হ্যালো! এভাবে চলে গেলে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে। আমাদের পরিবারটা একটু বড় হলে আমাদেরই ভালো লাগবে না? তো চলো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি। থ্যাংক ইউ।